Assalamu alaikum. Am I audible? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম জি আসসালাম, স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ স্যার। আমাদের আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। আমাদের সিআর কই? আচ্ছা, আমি সিআর কে টেক্সট করছিলাম আপনাদেরকে একটা গাইডলাইন বা রিমাইন্ডার দেওয়ার জন্য যে আজকে তো আমাদের এক্সাম, একটা মক টেস্ট নেওয়ার কথা ছিল। সবাই কি আমরা প্রিপারেশন নিয়েছি? এক্সাম শুনে আমাদের পার্টিসিপেন্টও কম, অনলি 27 দেখতেছি। আচ্ছা, আপনাদের আগের ক্লাসটা কখন শেষ হয়েছে? স্যার 6টা 15। কিন্তু অনেকটা গ্যাপ হয়েছে তো। ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি, আমরা একটা রিক্যাপ করি আগের যে সেশনগুলো আমরা পড়ছি, বা আজকে এক্সাম যেই টপিক গুলোর উপর নিব আমরা একটা রিক্যাপ করি, দেন হচ্ছে আমরা আরো জয়েন করি, তারপর এক্সামে যাব আমরা। স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার কাছে? জি জি স্যার। স্যার। Okay. আমরা তাহলে একদম শুরু থেকেই যাই আমরা। এই পর্যন্ত আমরা যেগুলো কভার করছিলাম, প্রথম ফার্স্ট ক্লাসে আমরা সিকিউরিটিজ ল পড়ছিলাম। সিকিউরিটিজ ল থেকে কি জিনিস পড়ছিলাম আমরা? প্রথমে এই যে আমরা স্ক্রিনটাতে দেখি, আমরা প্রথমে কিছু পাস্ট কোশ্চেন আইসিবির আগের সেশন গুলোতে প্রত্যেকটা অ্যাক্টেরই আমরা সাধারণত একটা ধারণা নিচ্ছিলাম যে আমরা কি ধরনের কোশ্চেন সাধারণত আমাদের এক্সাম সেশন গুলোতে আসে। তো আমরা কিছু পাস্ট কোশ্চেন আমরা ক্লাসে সলভ করছিলাম। তারপর আমরা লিস্টিং রেগুলেশনসটা পড়ছিলাম, লিস্টিং রেগুলেশনস, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন বা কিছু বিসেকের সার্কুলার গুলো পড়ছিলাম। তো লিস্টিং এর ক্ষেত্রে একটা জিনিস আপনারা চাইলে নোট করতে পারেন, সেটা হচ্ছে আমাদের একটা সিকিউরিটিজ আমি যখন লিস্টেডের জন্য আমি মানে আমার প্রসেসটাকে আমি কি কি ভাবে গেলে আমাকে আমার সিকিউরিটিজটা লিস্টেড করতে হলে আমাকে কি কি প্রসেসের মধ্যে যেতে হবে। তো আমরা লিস্টিং রেগুলেশনে তো দেখেছি যে আমরা যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জে আমরা যখন অ্যাপ্লাই করব, তার সাথে কি কি ডকুমেন্ট দিব এবং কি কি রেগুলেটর মানে আমলাতে আমি আসবো। প্রথম হচ্ছে আপনাকে কি করতে হবে, আমি লিস্টেড হতে গেলে আমার কোম্পানিতে আমাকে অবশ্যই প্রথম কি করতে হবে, ডিসিশন টু গো টু পাবলিক। আপনাকে বোর্ড অ্যাপ্রুভাল নিতে হবে যে আপনি লিস্টিং এর জন্য যাবেন। প্রথম বোর্ড অ্যাপ্রুভ করলো, বোর্ড অ্যাপ্রুভ করার পরে নেক্সট স্টেপ আসে হচ্ছে আমাদের কি করতে হয়, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যে অ্যাপ্রুভড যে ইস্যু ম্যানেজার লিস্ট আছে তাদের মধ্যে থেকে আমাকে ইস্যু ম্যানেজার অ্যাপয়েন্ট করতে হয়। তারপর আমাকে বলতে হবে যে আমি যে লিস্টেড হব, আমি কোন মেথড আইপিওতে আমি কোন মেথডে যাব, আমি কি ফিক্সড প্রাইসে যাব, নাকি বুক বিল্ডিং এ যাব, নাকি ডিরেক্ট লিস্টিং এ যাব, কোন মেথডে যাব। আমি ইস্যু ম্যানেজারকে অ্যাপয়েন্ট করার পরে আমার এই মেথডটা ফিক্স করতে হবে এবং সেই অনুযায়ী ইস্যু ম্যানেজার আমাকে ওভারঅল প্রসেসটা গাইড করবে। এছাড়া মানে ক্রেডিট রেটিং ওয়েবসাইট ডেভেলপ করার আগে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাস্ট 5 ইয়ার্স আমাকে অডিট করাইতে হয়। তারপরে আরেকটা স্টেপ আছে না, নাম্বার 6-এ যদি বলেন আপনারা, সেটা হচ্ছে আমাকে প্রসপেক্টাস আমাকে ড্রাফট করতে হয়। আমাকে লিস্টিং এর সময় আমি যখন এক্সচেঞ্জ বা কমিশনে জমা দিব, কমিশন থেকে প্রথমে প্রসপেক্টাসটা অ্যাপ্রুভাল করে নিতে হয়, আন্ডাররাইটার অ্যাপয়েন্ট করতে হয়। তারপর বিসেক এর কনসেন্ট লেটার নিয়ে আমরা কি করি, আমাদের যে প্রসপেক্টাসের একটা সংক্ষিপ্ত বা অ্যাভারেজ ভার্সন আমাদের দুইটা পত্রিকায় পাবলিশ করতে হয়। তারপর হচ্ছে আমাদের যেটা ফাইনালি যে প্রসপেক্টাসটা বিসেক অ্যাপ্রুভ করে সেটা সহ আমি ঢাকা এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করব। তো লিস্টিং অ্যাপ্লাই করতে গেলে আমরা এখানে দেখেছিলাম যে এই যে রেগুলেশন নাম্বার কত, 6, 6-এ আমাকে কি কি ডকুমেন্ট দিতে হবে। আমি যখন বিসেক থেকে কনসার্ন লেটারটা পাবো এবং আমার যখন প্রসপেক্টাসটা বিসেক অ্যাপ্রুভ করে দেবে, এরপরে আমার এই প্রসেসের মধ্যে গিয়ে আমি ঢাকা এবং চিটাগং এক্সচেঞ্জে অ্যাপ্লাই করব, ডকুমেন্ট সাবমিট করব,
যে ডকুমেন্টের শর্টফল থাকবে সেগুলো টাইম টু টাইম প্রোভাইড করব। তারপরে আপনার কমপ্লিটের পরে ডিএসএস সিএসসি যখন আমার প্রসেসটা, তখন আমার সাবস্ক্রিপশন শুরু হবে। সাবস্ক্রিপশনের পরে আমার কি হয়, আমরা দেখি যে মানে একটা এখন পরে আমাকে লটারি হয়, তারপর যারা শেয়ার পায় তাদেরকে শেয়ার অ্যালট করা হয়। আর যাদের শেয়ারটা মানে যদি ওভার সাবস্ক্রাইব হয় সেক্ষেত্রে বাকি টাকাটা রেসপেক্টিভ অ্যাপ্লিক্যান্টকে কি করা হয়, রিফান্ড করে দেওয়া হয়। তো রিফান্ডের পরে আপনি যখন ঢাকা এবং চিটাগাং এক্সচেঞ্জ লিস্টিং জন্য ফুল মানে আপনার প্রপার শেয়ার অ্যালটমেন্ট করে ফেললেন, পরবর্তীতে আমরা কি করব, সিডিবিএল এর কাছে অ্যাপ্লাই করব ফর কি, আমার যে শেয়ারটা ট্রেডেবল সেটা ক্রেডিট মানে রেসপেক্টিভ বিও অ্যাকাউন্টে, প্রত্যেক যারা শেয়ার পেয়েছে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য আমরা সিডিবিএল এ অ্যাপ্রুভ করবো। তো সিডিবিএল এটা ক্রেডিট করার পরেই কি করে, আমরা সাধারণত শেয়ারটা মার্কেটে একটা ট্রেডিং ডেট পাই, এই ডেটে আমরা ডিএসসির ওয়েবসাইটে পাই যে ডেটে তার শেয়ারটা শুরু হবে। তো এখানে যে ডকুমেন্ট গুলো দিতে হয় আমরা লিস্টিং এর ক্ষেত্রে দেখেছিলাম, আমার যদি ইকুইটি সিকিউরিটি হয়, মিউচুয়াল ফান্ড হয় বা ডেব সিকিউরিটিজ হয়। দেন আমরা কিছু ক্রাইটেরিয়া দেখেছিলাম ডিরেক্ট লিস্টিং এর ক্ষেত্রে, যে শেয়ার ক্যাপিটাল, কিছু সাফিসিয়েন্ট ফিক্স ক্রাইটেরিয়া আছে, এগুলো ফুলফিল করলে ডিরেক্ট লিস্টিং এ যেতে পারবেন। তারপর আমরা সেকশন 14, 15, 16 এগুলো আমরা একদম সামারি আকারে একটা সার্কুলার দেখেছিলাম। সেখানে দেখেছি যে আমাকে ইয়ারলি কি করতে হয়, 120 দিনের ভিতরে আমাকে অডিট কমপ্লিট করতে হয়, এবং স্পেসিফিক 120 দিনের যে টাইম লাইন, যাদের 30 জুন তাদের ইয়ার ইন কবে, তারপর 31 ডিসেম্বর হলে তাদেরকে কবে অডিটেড রিপোর্ট দিতে হবে। তা আমাদের মেইন গাইডলাইন হচ্ছে, যেটা আমরা লিস্টিং রেগুলেশনে পড়ছিলাম, আমার ইয়ার শেষ হওয়ার কি করতে হবে, 120 দিনের ভিতরে আমাকে অডিট কমপ্লিট করতে হবে, এবং তার পরবর্তী 14 ডেজ, 14 দিনের মধ্যে আমাকে ডিএসসি সিএসসি এবং কমিশনে কি করতে হবে, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করতে হবে। তো লিস্টেডের জন্য আরেকটা ম্যান্ডেটরি আছে, সেটা হচ্ছে কোয়ার্টারলি, যে কোয়ার্টার 1, কোয়ার্টার 2 এবং কোয়ার্টার 3 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো সাবমিট করে। তো সেগুলোর ক্ষেত্রে আমরা ফার্স্ট কোয়ার্টারে বলছিলাম আমরা 45 ডেজ এর মধ্যে সে ফার্স্ট কোয়ার্টার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করতে হবে। সেকেন্ড এবং থার্ড কোয়ার্টার হচ্ছে উইদিন 1 মান্থ, মানে 30 ডেজ এর মধ্যেই তাকে সাবমিট করতে হবে। প্রথমটা হচ্ছে 45 ডেজ, পরের দুইটা হচ্ছে 30 ডেজ। দেন আমরা লিস্টিং রেগুলেশনের আন্ডারে অ্যাডপশন মানে নোটিস পিরিয়ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হলে আমাকে 3 ওয়ার্কিং ডে আগে কি করতে হবে, এক্সচেঞ্জ এবং কমিশনকে নোটিফাই জানাতে হবে। আর ইয়ারলির ক্ষেত্রে আমরা পড়ছিলাম 7 ডেজ, 7 দিন আগে আমি যে বোর্ড মিটিং এ আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ করবো তার 7 দিন আগে আমি এক্সচেঞ্জ এবং কমিশনকে এবং আমার অ্যাজ ওয়েল শেয়ার হোল্ডারদের, সরি ডাইরেক্টরদেরকেও কি নোটিফাই করতে হয়। দেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথেন্টিকেশন, একটা লিস্টেড কোম্পানির আনঅডিটেড এবং ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কারা সাইন করবে সেটা আমরা দেখেছি। তারপর একটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল রেকর্ড ডেট, কিভাবে রেকর্ড ডেটটা ফিক্স করব। সে আপনার আজকে বোর্ড মিটিং থেকে বলছি আমি অ্যাটলিস্ট 14 মার্কেট ডেজ, 14 থেকে 30 মার্কেট ডেজ এর মধ্যে যে কোনো একটা ওয়ার্কিং ডেকে আমি রেকর্ড ডেট ফিক্স করব। রেকর্ড ডেটটা অবশ্যই একটা মার্কেট ডে হবে, মানে অফ ডে বা হলিডেতে পারবো না। যদি আপনি একবার রেকর্ড ডেট ডিক্লেয়ার করেন, বলছে শ্যাল নট বি চেঞ্জড, সেটা কি করা যাবে না, পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। যদি আপনি ভুলবশত হলিডেও পড়ে, তার পরবর্তী ফার্স্ট ওয়ার্কিং ডে হবে রেকর্ড ডেট। এই আমরা রেগুলেশন নাম্বার 23 আন্ডারে রেকর্ড ডেটটা পড়ছিলাম। দেন রেকর্ড ডেটে 45, লিস্টেড কোম্পানির একটা ম্যান্ডেটরি হচ্ছে 45 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে করতে হয়, এজিএম এর ডেটটা ফিক্স করতে হয়, এজিএম করতে হয়। দেন আমরা ডিভিডেন্ড নিয়ে আহ, পড়ছিলাম, ডিভিডেন্ডের একটা সার্কুলার দেখেছিলাম, যে লিস্টেড কোম্পানিগুলো ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন পলিসি, তারপর ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড, সিএমএসএফ রুলসটা আমরা পড়ছিলাম। তো এখানে আপনার আপনি যে ডেট 30 দিনের মধ্যে আপনাকে কি করতে হয়, ডিভিডেন্ডটা পে অফ করতে হয়। ডিভিডেন্ডের যদি টাইমলি পেমেন্ট না করে আপনার, আমরা বলছিলাম যে কমপ্লেন্স রিপোর্টও টাইমলি না দিলে আপনার ক্যাটাগরি, আপনাকে জ্যাট ক্যাটাগরিতে ট্রান্সফার করে দিতে পারে, ফাইন ইম্পোজ করতে পারে পার ডে 5,000 টাকা করে। দেন হচ্ছে আমরা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, ডিভিডেন্ডের ক্ষেত্রে আমরা যখন ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে আমরা পড়ছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম ব্যাংকগুলো সর্বোচ্চ 17.5% সহ 35% ডিভিডেন্ড দিতে পারে, আর ফাইন্যান্স কোম্পানিগুলো 30%, ম্যাক্সিমাম 15% ক্যাশ সহ। তো এটা আমরা দেখেছিলাম। দেন প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের ক্ষেত্রে আমরা কিছু সার্কুলারও দেখেছি।
এই যে যে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন কোনগুলোকে আমরা বলবো, বলছে যেগুলো কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্পর্কে, তার যদি কোনো কর্পোরেট ডিক্লারেশন থাকে, তারপর হচ্ছে আহ, তার ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ হলে, অ্যামালগেমেট হয়ে গেলে, তারপর কোনো এক্সপানশন, নতুন কোনো প্ল্যান বা প্রজেক্ট, এই জাতীয় যদি কোনো মানে সে ফাইন্যান্স পেয়ে থাকে যেটা তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপরে মেজর ইম্প্যাক্ট ফেলবে, তো এই জাতীয় কিছু হলে আমরা বলছিলাম যে সেটাকে আমরা কি করবো, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন দিব। আমাকে ডিসিশন নেওয়ার উইদিন, এখানে সার্কুলারটাতে বলে দিচ্ছে, আগে ছিল যেটা 30 মিনিটস, এই সার্কুলারটা আসার পরে বলছে যে 2 ঘন্টার মধ্যে আমি যে বোর্ড মিটিং এ প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো আছে বলছে সেগুলো অবশ্যই কি মার্কেট, আপনার যে ট্রেডিং আওয়ারের পরে করব, এবং সেটা ডিসিশন নেওয়ার 2 ঘন্টার মধ্যে আমি রেগুলেটরকে নোটিফাই করব। এটা হলো আমার প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, যেটা আমরা লিস্টিং রেগুলেশনের সাথে মিলিয়ে সার্কুলারটাতে দেখেছিলাম। আবার শেয়ার হোল্ডিং রিপোর্ট, তারপর কর্পোরেট গভর্নেন্সের যে কমপ্লায়েন্স স্ট্যাটাসটা আপনাকে ইয়ারলি যে স্ট্যাটিউটরি অডিটরের পাশাপাশি কমপ্লায়েন্স অডিটর অ্যাপয়েন্ট করতে হয়, এবং আমার কমপ্লায়েন্স স্ট্যাটাস সম্পর্কে তিনি সার্টিফাই করে যে রিপোর্টটা আমাকে এনুয়াল রিপোর্টও দিতে হয়। তারপর বলছিলাম যে লিস্টেড কোম্পানির একটা ফাংশনাল ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইটে কি কি বিষয় থাকবে সেগুলো আমরা দেখেছিলাম। বিএপিএলসি সার্টিফিকেট, তারপর ডিলিস্টিং এর প্রসিডিউর গুলো, সেগুলো আমরা লিস্টিং রেগুলেশন আমরা দেখেছি। তারপর সেকেন্ড ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোড নিয়ে, বা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স যে নামে বলি আমরা, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, যেটা 2018-তে আসছিল এবং সর্বশেষ এই বছর একটা চেঞ্জেস আসছে। তো আমরা আপ টু ডেট যেটা ছিল যে আমরা বলছিলাম যে একটা লিস্টেড কোম্পানির বোর্ডের সাইজ হবে 5 থেকে 20-এর মধ্যে। তারপর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বলতে আমরা কাদেরকে বোঝাবো, বলছি যে আমাদের টোটাল বোর্ডের 1/5 বা অ্যাটলিস্ট 2 জন, হুইচএভার ইজ হায়ার, সেই হবে কি আমার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। তো ইন্ডিপেন্ডেন্ট রিসেন্টলি বলছি যে যে কোনো একজন ফিমেল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে। যদি কোনো আপনাদের কোনো কোশ্চেন থাকে যে 3 জনের নাম বললো বাট দেখা গেল যে সেখানে কোনো ফিমেল নেম নেই, তাহলে আপনাকে অবশ্যই নতুন এই সার্কুলার আন্ডারে আনসার দিতে হবে যে আমাকে অ্যাটলিস্ট 2 জন ডাইরেক্টর থাকবে, টোটাল বোর্ডের 1/5, এবং একজন ফিমেল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মাস্ট থাকতে হবে। তারপর ফ্র্যাকশন হলে বলছি যে নেক্সট ইন্টিজার যদি দেখা যায় যে 13 বা 17, তখন ফ্র্যাকশন যেটা হয় আমাকে নেক্সট হোল নাম্বার ধরেই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এখানের যে সার্কুলার, আবার ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির জন্য যে আলাদা সার্কুলার ছিল সেখানেও কিছু কোয়ালিফিকেশন আমরা দেখেছিলাম, সেটা আমরা ব্যাংক যখন রিভিউ করবো তখন দেখবো। তারপরে বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সে কোনো শেয়ার হোল্ড করবে না বা 1%-এর কম শেয়ার হোল্ড করবে। তারপর যে কোনো স্পন্সর বা ডাইরেক্টর বলছে বা তাদের কোনো অ্যাসোসিয়েট কোম্পানির সাথে সে কানেক্টেড থাকবে না। তারপর বলছে যে যে কোম্পানিতে প্রিসিডিং গত 2 বছরে যদি কোনো এক্সিকিউটিভ পজিশনে থাকে তাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করতে পারবো না। আলাদা কিছু ক্রাইটেরিয়া আমরা দেখেছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাপয়েন্ট করবে বোর্ডে, পরবর্তীতে কি করে শেয়ার হোল্ডার এই জিএমই গিয়ে অ্যাপ্রুভাল দেয়। তো জেনারেলি যে এখনকার যে গাইডলাইনটা, আমাদের কোম্পানির যে এনআরসি থাকে, নমিনেশন এন্ড রিমিনেশন কমিটি, আমরা অ্যাকাউন্টস স্টেটমেন্ট অডিটর আমরা যখন কি করি, অডিট কমিটি সেগুলো রিভিউ করে সে বোর্ডকে রিকমেন্ড করে, পরবর্তীতে বোর্ড অ্যাপ্রুভাল দেয়, এবং এজিএমে গিয়ে অ্যাকাউন্টসটা, অডিটেড অ্যাকাউন্টসটা শেয়ার হোল্ডার অ্যাপ্রুভাল করে। সিমিলারলি এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে আমাকে বোর্ডের একটা যে সাব কমিটি আছে এনআরসি কমিটি, তারা কি করবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তারা ক্রাইটেরিয়া সবকিছু দেখে তারা বোর্ডকে রিকমেন্ড করবে, বোর্ড অ্যাপ্রুভাল দিবে, ফাইনালি পরে শেয়ার হোল্ডার এজিএমে গিয়ে তার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করবে। তো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর পোস্ট বলছে আমরা 90 ডেজের বেশি ভ্যাকেন্ট রাখা যাবে না। আপনারা এট এ টাইম 3 বছরের জন্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাপয়েন্ট করা যাবে, এবং যেটা ফার্দার 1 টার্ন পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। দ্যাট মিনস 6 বছর পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে পারবে। তারপর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কোয়ালিফিকেশন আমরা দেখেছিলাম যে 10 কোটি বা তার বেশি, বলছে যাদের প্রমোটার, ডাইরেক্টর বা টপ লেভেল এক্সিকিউটিভ থাকলে তাদেরকে আমরা কি করতে পারবো, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাপয়েন্ট করতে পারবো, কারণ নন লিস্টেড কোম্পানির। তারপর গভর্নমেন্ট পে স্কেলে যারা 5th গ্রেডের নিচে না, দেন ইউনিভার্সিটি টিচার, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্স হতে হবে, আর প্রফেশনাল যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা সিএফএ হোল্ডার যারা আছে, তবে 10 years এক্সপিরিয়েন্স। আর এরপরে আমরা দেখেছিলাম যে একটা লিস্টেড কোম্পানির চেয়ারপারসন এবং এমডি শ্যাল বি ফিল্ড বাই ডিফাইন্ড ইন্ডিভিজুয়ালস,
তারপরে আদার একটা ক্রাইটেরিয়া আমরা অন্য একটা রিপোর্টে দেখেছিলাম যে এই যে এমডি, সিএফও, কোম্পানি সেক্রেটারি বা হেড অফ ইন্টারনাল অডিট শ্যাল বি ফিল্ড বাই ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস। তারপর শুধুমাত্র সিএফও এবং সিএস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং কোম্পানি সেক্রেটারি সেম গ্রুপের আন্ডারে কি করতে পারবে, মানে কস্ট রিডাকশনের জন্য বা তাদের টেকনিক্যাল এক্সপার্টাইজের জন্য তাদেরকে বিসিকে প্রায়র অ্যাপ্রুভাল নিয়ে অ্যাপয়েন্ট করা যাবে। শুধুমাত্র সিএফও এবং সিএস এবং তাদের রিমিউনারেশন বেনিফিট গুলো শ্যাল বি শেয়ার্ড বাই অ্যাপর্শনের, যে কোম্পানি থেকে অ্যাপয়েন্ট করবে সেখান থেকে শেয়ার্ড হবে। এমডি, তারপরে সিএফও, দেন এখানে হচ্ছে বাকি যে তিনটা পোস্ট, এমডি আর সিও, তারপরে হেড অফ ইন্টারনাল অডিট কি হতে হবে, শ্যাল বি ডিফাইন্ড হতে হবে। তারপর ডাইরেক্টরস, একটা লিস্ট এরকম ডাইরেক্টরস রিপোর্ট আমরা দেখে কিন্তু ফিজিক্যালি দেখেছিলাম যে কি কি বিষয় সাধারণত কন্টেন্ট গুলো থাকে। তারপর সিএফও এবং সিইও যে অ্যানুয়াল, মানে আমরা অ্যানুয়াল রিপোর্টও দেখেছিলাম যে তারা একটা সার্টিফিকেশন, বোর্ডকে একটা সার্টিফিকেশন দেয় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ম্যাটেরিয়াল, কোনো আনট্রু স্টেটমেন্ট নাই, মানে তার জন্য যে অ্যাপ্লিকেবল ল গুলো আছে সেগুলো সে মেনেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়েছে। তারপর কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয়নি বা ইলিগেল বা ভায়োলেশন, কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করে এমন কোনো অ্যাক্টিভিটিস ওই পার্টিকুলার ইয়ারে ঘটেনি। দেন অডিট কমিটি, বোর্ডের সাব কমিটি হিসেবে আমরা অডিট কমিটি, তার কম্পোজিশন, টেনর, অডিট কমিটির টেনর, চেয়ারপারসন, তাদের রোল, সেগুলো আমরা দেখেছিলাম। তারপর এনআরসি, সিমিলারলি এনআরসি কমিটি বোর্ডের আরেকটা যে সাব কমিটি আছে সেটাও আমরা দেখেছি। তো এই হলো আমাদের সেকেন্ড ক্লাসে যে কর্পোরেট গভর্নেন্স কোড এবং আহ রিলিভেন্ট যে বিসেকের যে সার্কুলার গুলো ছিল সেগুলো, যেগুলো আমরা দেখেছি। তারপর থার্ড ক্লাসে আমরা ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট, এরপর আমরা ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট দেখেছিলাম। তো ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে আমরা সেকশন 7, তারপরে ব্যাংকের প্রভিশনিং, রিসেন্টলি ডিজিটাল ব্যাংকিং গাইডলাইন, তারপরে ব্যাংক ইন্স্যুরেন্স অ্যামালগেমেট করতে গেলে, মানে আমরা এই ডিটেল সবগুলো সার্কুলার কিভাবে প্রভিশন মেনটেন করি, যেটা গত সেশনেও কোশ্চেন ছিল। তারপরে গিয়ে আপনার লোন লিজ রিশিডিউল, রিস্ট্রাকচার হতে গেলে কি কি জিনিস ক্রাইটেরিয়া আছে, কিভাবে ডাউন পেমেন্ট নিয়ে, দেন হচ্ছে আমার বোর্ডে অ্যাপ্রুভাল, আমরা কিন্তু ডিটেল দেখেছি। আমরা অ্যাক্টের আলোকে দেখেছিলাম যে সেকশন 7, সেকশন 8-এ, তারপর যারা ব্যাংক শব্দটা ব্যবহার করতে পারবে, তারপর কিছু সার্টেন ট্রেডিং ছিল যেটা ব্যাংক কি করতে পারবে না, তার নর্মাল কোর্স অফ বিজনেসের বাইরে করতে পারে না। তারপর এমপ্লয়মেন্ট ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্রাইটেরিয়া দেখেছি যেখানে বাংলাদেশ ব্যাংককে এম্পাওয়ার করা হয়েছে, তারা চাইলে ব্যাংকের কি করতে পারবে, বোর্ড রিফর্ম করতে পারবে, চেয়ারম্যান, এমডি বা ইভেন ম্যানেজমেন্টের কোনো পরিবর্তন চাইলে সেটাও করতে পারে। আমাকে 45 বেশি পাওয়ারটা এম্পাওয়ার করছে। দেন হচ্ছে ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল, তারপর তার যা আদার সাবস্ক্রাইব এবং অথরাইজ ক্যাপিটালের যে রেশিওটা, সেটা আমরা সেকশন 14-এ দেখেছিলাম। তারপর 15-এ আন্ডারে নিউ ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্ট। তারপর আমরা দেখেছি যে একটা ব্যাংকের বোর্ডে ম্যাক্সিমাম, একটা সেম ফ্যামিলি থেকে ম্যাক্সিমাম 3 জন থাকতে পারবে। আর ব্যাংকের টোটাল ডিরেক্টর হবে 20, তার মধ্যে অ্যাটলিস্ট 3 জন হবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। যদি 3 জনের কম, মানে 20-র নিচে হয় বোর্ডের মেম্বার, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে অ্যাটলিস্ট, মানে 2 জন হতে হবে। তারপর টেনর, ডিরেক্টরদের টেনর বলছে যে আমরা এট এ টাইম 3 বছরের জন্য তাকে অ্যাপয়েন্ট দেওয়া যাবে, তারা 4 টার্ম। ফাইন্যান্স কোম্পানির জন্য ছিল 3 টার্ম, আর ব্যাংক কোম্পানির জন্য হচ্ছে 4 টার্ম, 12 ইয়ার্স পর্যন্ত তারা কনজিকিউটিভলি থাকতে পারবে। রিঅ্যাপয়েন্টেড আফটার 1 টার্ম, দেন হচ্ছে 3 বছরের একটা টেনর গ্যাপ দিয়ে তারা আবার ফার্দার রিঅ্যাপয়েন্ট হতে পারবে। তারপর কি কি সার্কমস্টেন্সে ব্যাংকের ডিরেক্টরের পোস্ট ভ্যাকেন্ট হয়ে যেতে পারে। তারপরে আমরা দেন ডিভিডেন্ডের ক্ষেত্রে আমরা ডিভিডেন্ড বলছি যে ব্যাংকগুলো সর্বোচ্চ 17.5 ক্যাশ সহ ম্যাক্সিমাম 35% ডিভিডেন্ড দিতে পারে। এবং কমন ডাইরেক্টরশিপে কিছু বিষয় আছে। রিজার্ভ ফান্ড, যে আমাকে ব্যাংকের নেট প্রফিটের 20% আমাকে কি করতে হয়, রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে হয়, যতক্ষণ পর্যন্ত আমার রিজার্ভ ফান্ড এবং শেয়ার প্রিমিয়ামের অ্যাকাউন্ট তার পেড আপ ক্যাপিটাল সমান না হবে। তারপর ক্যাশ রিজার্ভ কিভাবে মেনটেন করবে, সিআরআর এসএলআর কিভাবে মেনটেন করবে, সাবসিডিয়ারি কোম্পানি ফরমেশন। তারপর বলছে যে আমরা ব্যাংক কত শেয়ার হোল্ডিং নিয়ে সে তার পেইড আপ ক্যাপিটাল, মানে ইকুইটি, পেইড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম এবং স্ট্যাটিউটরি রিজার্ভ রিটার্ন রানিং এর 5%, অথবা যে কোম্পানিতে সে ইনভেস্ট করবে তার 10% ম্যাক্সিমাম এই পর্যন্ত শেয়ার সে হোল্ড করতে পারবে।
তারপর লোন বা অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে বলছিলাম যে যারা মানে উইদাউট সিকিউরিটিতে তার কোনো ডিরেক্টর বা ডিরেক্টর কোনো ফ্যামিলি মেম্বারকে লোন দেওয়া যাবে না, বা কোনো কমার্শিয়াল ইনস্টিটিউশন, কিছু ক্রাইটেরিয়া আছে, তো সেগুলো আমরা ডিটেইলি আমরা যখন ব্যাংকিং অ্যাক্ট দেখছিলাম তখন আমরা ডিটেইলি দেখেছি। তারপর উইলফুল লোন ডিফল্টার একটা নতুন একটা সার্কুলার আসছিল, সেই সার্কুলারটা আমরা ক্লাসে দেখেছি যে তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকা সত্ত্বেও সে যদি লোন রিপে না করে, লোন নেওয়ার সময় যদি সে ফলস ইনফরমেশন দেয়, এক পারপাসে লোন নিয়ে যদি অন্য পারপাসে ইউজ করে, দেন বলছে যে ব্যাংকগুলো যখন উইলফুল লোন ডিফল্টারের মানে ওই সার্কুলার অনুযায়ী তাকে একটা ইউনিট ফর্ম করতে হয়, তারা প্রাইমারিলি প্রথম যখন তাদেরকে উইলফুল লোন ডিফল্টার হিসেবে আইডেন্টিফাই করে তাদেরকে মানে ইস্যু তাদেরকে জানাইতে হয়, নোটিফাই করতে হয়। দেন তাদের কারেসপন্ডেন্স উপরে সাবসিস্টেন্টলি রেসপন্স যদি সবকিছু স্যাটিসফ্যাক্টরি না হয়, পরবর্তীতে তারা ফাইনাল করে ওই ইউনিটই ফাইনাল করে বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করতে হয়। তারপর লোন বা অ্যাডভান্স মওকুফের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন ছিল। তারপর ব্যাংক কোম্পানির লাইসেন্স দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংক কি কি বিষয় সে কনসিডার করে, ক্যান্সেলেশন কি কি সার্কামস্টেন্সে ক্যান্সেলেশন করতে পারে, লিকুইড অ্যাসেট, তারপর ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে অডিট করাতে হয়, কিভাবে প্রিপারেশন, সেটা আমরা ডিটেইলি কিন্তু ক্লাসে দেখেছিলাম। তারপর ইন্সপেকশন, ব্যাংকের যে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির যে ইন্সপেকশন গুলো হয়, ইন্সপেকশন, অ্যামালগামেশন, তারপর এগুলো নিয়ে আমরা ডিটেইলি, তারপর উইন্ডিং আপ, এগুলো আমরা দেখেছিলাম। দেন আমরা আসি ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট। ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের আন্ডারে আমরা বলছিলাম যে যারা আন্ডার সেকশন 4 অনুযায়ী ইনকর্পোরেটেড বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রাপ্ত তাদেরকে আমরা ফাইন্যান্স কোম্পানি বলবো। দেন ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে উইলফুল লোন ডিফল্টার ডেফিনেশন যেটা সেকশন 2 সাবসেকশন 5 আছে আমরা সেটা দেখেছি। তারপর বলছি যে একটা ব্যাংক সরি একটা ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংক কি কি বিষয় এসে স্যাটিসফাই হলে লাইসেন্সটা ইস্যু করবে, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনস কেমন, ম্যানেজমেন্টের ক্যারেক্টারিস্টিক্স, ক্যাপিটাল স্ট্রাকচার সাফিসিয়েন্ট কিনা, তার আর্নিং ক্যাপাসিটি আছে কিনা, তার মেমোরান্ডামে কি পারপাসের কথা বলা আছে, দেন পাবলিক ইন্টারেস্ট, এই যে 5টা কন্ডিশন, এই কন্ডিশনে সে স্যাটিসফাই হলেই কি করবে, একটা ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স বাংলাদেশ ব্যাংক গ্র্যান্ট করবে। তারপর বলছি যে কোনো একটা ফাইন্যান্স কোম্পানি নতুন কোনো জায়গায় শুধু যে বিজনেস ওপেন করতেছে বা ট্রান্সফার এক্সিস্টিং লোকেশন চেঞ্জ করতেছে, তাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র কনসেন্ট নিতে হবে। দেন সেকশন 7-এ দেখেছিলাম যে একটা মানে ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স কি কি সার্কামস্টেন্সে বাংলাদেশ ব্যাংক ক্যান্সেল করতে পারে, তাকে লাইসেন্সের সময় যে কন্ডিশন গুলো দেওয়া ছিল সেগুলো যদি সে কন্ট্রাভেন্ট বা ভায়োলেট করে, সে যদি লাইসেন্স নেওয়ার সময় কোনো ফলস বা এররনাস কোনো ইনফরমেশন দিয়ে থাকে, সে লাইসেন্স নেওয়ার 6 মাসের মধ্যেও সে যদি তার বিজনেস স্টার্ট করতে না পারে, তারপর বলছিলাম যে সে তার অ্যাসেট যদি তার ক্লেম মেটাবের জন্য সাফিসিয়েন্ট না হয়, সে এমন ভাবে মেনটেনিং অ্যামাউন্ট অফ পেড আপ ক্যাপিটাল যেটা আমাদের যে প্রেসক্রাইব লিমিট তার থেকে কম, তাহলে এই সার্কামস্টেন্সে কি করা যাবে, ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। তারপর মিনিমাম একটা ফাইন্যান্স কোম্পানি মিনিমাম ক্যাপিটাল কত হবে, তাকে কিভাবে লিকুইড অ্যাসেট মেনটেন করতে হবে, প্রেজেন্ট রেট গুলো আমরা দেখেছি। তারপর শেয়ার হোল্ডিং নিয়ে বলছিলাম যে ফাইন্যান্স কোম্পানির কি করা যাবে না, কোনো পার্সন, ইনস্টিটিউশন বা কর্পোরেট ইন্ডিভিজুয়ালি বা জয়েন্টলি, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সে 15%-এর বেশি শেয়ার অ্যাকোয়ার করতে পারবে না। তারপর ডিভিডেন্ডের ক্ষেত্রে বলছিলাম যে তার যে ক্যাপিটালাইজ এক্সপেন্সেস সেগুলো কমপ্লিটলি রাইট অফ করতে হবে। তারপর সেকশন 8 অনুযায়ী তাকে যে রিকোয়ার্ড ক্যাপিটাল যেটা মেনটেন করার কথা সেটা মেনটেন করতে হবে, এবং তার রিটেইনড আর্নিং নেগেটিভ হওয়া যাবে না, রিটেইনড আর্নিং নেগেটিভ হলে সে ডিভিডেন্ড দিতে পারবে না। তারপর ব্যাংকের ম্যাক্সিমাম বলছে যে ডাইরেক্টর হবে 15 জন, মিনিমাম 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে। তারপর রেশিওটা বলছিলাম যে যদি যাদের সাবস্টেন্সিয়াল 2 থেকে 5% থাকে, ম্যাক্সিমাম কি করতে পারবে, 2 জন হচ্ছে 5%-এর বেশি হলে, আর 2 থেকে 5% থাকলে একজন ডাইরেক্টর অ্যাপয়েন্ট করা যাবে। দেন বলছি কোনো প্রাকৃতিক ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল ডাইরেক্টর, শেয়ার হোল্ডিং ডাইরেক্টর থাকলে তার নামে দেখা গেছে যে কোনো ব্যক্তি হলে সে কি করতে পারবে না, অন্য কাউকে নমিনেট করতে পারবে না। তারপর কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজনের বেশি ডিরেক্টর কোনো ফাইন্যান্স কোম্পানিতে থাকতে পারবে না। তারপরে ডিরেক্টরের টেনর যেটা সেকশন 16-এ, যে আপনি অ্যাট এ টাইম 3 ইয়ার্স এর জন্য অ্যাপয়েন্ট করবেন, টোটাল 9 ইয়ার্স পর্যন্ত কনজিকিউটিভলি সে ডাইরেক্টর হিসেবে থাকতে পারবে। তারপর আবার তাকে পুনরায় নিয়োগের ক্ষেত্রে তাকে এক টেনর 3 ইয়ার্স এর একটা গ্যাপ দিতে হবে।
তারপর ডিরেক্টরের ভ্যাকেন্সি, দেন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বা সিইওর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা একটা সার্কুলারও দেখেছি, পাশাপাশি সেকশন 18টাও দেখেছিলাম। তারপরে বলছি যে বাংলাদেশ ব্যাংক কি করতে পারে যদি দেখা গেছে যে ফাইন্যান্স কোম্পানি তার অ্যাক্টিভিটিস মানি লন্ডারিং, টেররিজম বা ডিপোজিটে ইন্টারেস্টে কোনো অ্যাক্টিভিটিস গুলো সে কন্ডাক্ট করতেছে, তখন চাইলে বাংলাদেশ ব্যাংক সেকশন 19 এর আলোকে চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর বা ইভেন বোর্ডকেও ডিজলভ করতে পারবে। তারপরে ব্যাংক ফাইন্যান্স কোম্পানিগুলো কি কি কাজে এঙ্গেজ থাকতে পারবে, ডিপোজিট, ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন গুলো, ইনভেস্টমেন্টের রেস্ট্রিকশন গুলো, সাবসিডি ফর্মেশন, তারপরে উইলফুল লোন ডিফল্ট, ইন্সপেকশন এবং এই রিলেটেড কিছু ফাইন, পেনাল্টিজ, অ্যাকাউন্টস, অডিট এবং অ্যামালগেমেট, ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি অ্যামালগেমেটের ক্ষেত্রে যে রিসেন্ট যে সার্কুলার গুলো আছে সেগুলো সহ আমরা ক্লাসে দেখেছিলাম। আর পানিশমেন্ট কিছু কিছু অফেন্সের জন্য সেক্ষেত্রে যে মনিটারি বা যে ইমপ্রাইজনমেন্ট যে পেনাল্টি গুলো বাংলাদেশ দিতে পারে সেগুলো আমরা দেখেছি। আনক্লেমড অ্যাসেট, তারপর ফাইন্যান্স কোম্পানির নেম চেঞ্জ বা মেমোরান্ডাম চেঞ্জের ক্ষেত্রে যে রুলস রেস্ট্রিকশনস গুলো আছে সেগুলো আমরা দেখেছিলাম। সর্বশেষ আমরা গত ক্লাসে ইন্স্যুরেন্স অ্যাক্টটা পড়ছি। ইন্স্যুরেন্স অ্যাক্টের ক্ষেত্রে আমরা প্রথম যেটা পড়ছিলাম, যেটা সেকশন 2 এর আলোকে আমরা আর 2 মিনিট সময় নিব ইন্স্যুরেন্স অ্যাক্টে। দেন আমরা 7:50 থেকে আমি প্রথমে একটু ব্রিফ করব আমাদের এক্সামের প্যাটার্নটা কিভাবে হবে, দেন আমরা শুরু করব। ইন্স্যুরেন্স অ্যাক্টে আমরা বলছিলাম যে আমরা 5টা টার্ম, যেটা আমাদের ডেফিনেশনটা মনে রাখলে হবে। প্রথম হচ্ছে এটা একটা কন্ট্রাক্ট, ইন্স্যুরার এবং ইন্স্যুর্ডের মধ্যে একটা কন্ট্রাক্ট অন দ্য কন্ডিশন অফ টেকিং প্রিমিয়াম এনিবডি, সে পেমেন্টের প্রমিস করবে কখন, অন দ্য হ্যাপেনিং, কোনো ইনসিডেন্স ঘটলে মেনশন, যেটা আমার কন্ট্রাক্টে বলা থাকবে। তারপর ইন্স্যুরার এবং ইন্স্যুরের ডেফিনেশনটা আমরা দেখেছি। ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী ইন্স্যুরেন্স বিজনেসের যে ক্লাসিফিকেশন গুলো করা হয়েছে। তারপর ইদ্রা ইন্স্যুরেন্স কোম্পানি লাইসেন্স দেওয়ার সময় সে কি কি বিষয় সে কনসিডার করে, কি কি বিষয় দেখে, সেগুলো আমরা দেখেছিলাম। তারপরে উইথহোল্ডের ক্ষেত্রে সেকশন 10-এ বলছিলাম যে আমাদের ডিপোজিটের বা ক্যাপিটাল যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো যদি ফুলফিল না করে তাহলে লাইসেন্সটা উইথহোল্ড বা ক্যান্সেল করা যায়। দেন হচ্ছে আমরা বলছিলাম যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে প্রত্যেক কি করতে হয়, 30 নভেম্বর আগে প্রত্যেক বছর তাকে প্রেসক্রাইব ফি পরিশোধ করে তাকে সার্টিফিকেটটা রিনিউয়াল করতে হয়। তারপরে নতুন কোনো ব্রাঞ্চ বা অফিস চেঞ্জের ক্ষেত্রে যে রেস্ট্রিকশনটা সেকশন 14-এ ছিল সেটা আমরা দেখেছি লাস্ট ক্লাসে। প্রিমিয়াম রেট লাইফের জন্য, নন লাইফের জন্য কিভাবে প্রিমিয়াম রেট ডিটারমাইন করে সেটা আমরা দেখেছি। তারপর অ্যাকাউন্টস অডিট, স্পেশাল অডিট, স্পেশাল অডিটের ক্ষেত্রে আমরা ফার্স্ট কোশ্চেনে কিছু কেসও আমরা দেখেছি যে কে স্পেশাল অডিটের ইনস্ট্রাকশন দেয়। তারপরে গিয়ে আপনি আপনার স্ট্যাটিউটরি অডিটরকে কে স্পেশাল অডিটর হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবেন কিনা। তারপরে ইত্রা টাইম টু টাইম যে ডকুমেন্ট গুলো আপনার কাছে চাইতে পারে ইন্স্যুরেন্স কোম্পানি আন্ডারে সাবসিডিয়ারি কোম্পানি, বা পরবর্তীতে আমরা দেখছিলাম যে সারেন্ডার ভ্যালু সেকশন 88 আলোকে আমরা কিছু প্র্যাকটিক্যাল ম্যাথও ক্লাসে দেখেছিলাম। ওকে, প্রেজেন্টলি আমাদের 45 পার্টিসিপেন্টস। তাহলে আমি প্রথমে আপনাদেরকে গাইডলাইনটা আমি একটা আমাদের চ্যাট বক্সে শেয়ার করি। অন দ্য ফার্স্ট পেজ অফ ইউর আনসার স্ক্রিপ্ট, যেহেতু আমাদের এক্সামটা রিটেন হবে ডিটেল, আমরা কি করব, সবাই এটা রোল করা খাতা বা প্লেন ব্ল্যাক এন্ড হোয়াইট সাদা খাতা আপনারা ইউজ করতে পারেন। তো বলছে প্রথম পেজে আপনি কি করবেন, টপ পেজ, টপ রাইট কর্নারে আপনার নেম এন্ড রোল নাম্বারটা দিবেন। দেন আপনার আনসার স্ক্রিপ্ট আমরা এখানে 1 আওয়ার বা 45 মিনিটস এর আমি রাখছি, কিন্তু আপনারা 1 আওয়ারের মধ্যেই একটা ইমেল আইডি দিচ্ছি, আমার ইমেল আইডি arifchbc@gmail.com, or হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে ক্যামেরা স্ক্যানার বা অন্য কোনো উপায় আপনারা স্ক্যান করে অথবা জেপিজি মানে পিকচার ছবি তুলে আপনারা কি করতে পারেন, এই ইমেল বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন। ঠিক আছে, আপনাদের গাইডলাইনটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়েছি, আপনারা পেয়েছেন মেসেজটা? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে দেখেন প্রথম গাইডলাইন্স ফর এক্সাম, অন দ্য ফার্স্ট পেজ অফ ইউর আনসার স্ক্রিপ্ট রাইট ইউর নেম এন্ড রোল নাম্বার ইন দ্য আপার রাইট কর্নার, দেন send your answer script in scan format.
ক্যাম স্ক্যানার অর এনি আদার মিনস অর পিকচার টু, আমি ইমেল আইডি একটা এবং হোয়াটসঅ্যাপে আপনারা নাম্বারটা অ্যাড করে নিতে পারেন এখনই। তাইলে আমি যখন 7:55-তে আমি আপনাদেরকে কোশ্চেনটা আমি চ্যাট বক্সে দিব, পাশাপাশি আমি স্ক্রিন শেয়ার করব। ঠিক আছে, স্ক্রিন শেয়ারে হয়তো বা দেখা যাবে যে আপনাদের 3টা কোশ্চেন থাকবে। 3টা কোশ্চেনে আপনারা যদি থার্ড কোশ্চেন বা সেকেন্ড কোশ্চেন যেটা আপনারা কি মোস্ট ইজি আপনারা পারবেন সেটা আগে আনসার করবেন। মানে এটা কিন্তু শুধুমাত্র এই আমি বলবো না যে আমার এই মক টেস্টের জন্য, আপনারা প্র্যাকটিক্যাল এক্সামেও কি করতে পারেন, যেটা আপনারা দেখা যাচ্ছে আপনি কনফিডেন্ট এটা ভালো আনসার করতে পারবেন সেটা আপনি আগে আনসার করেন। ঠিক আছে, তো আমরা শেয়ার করলে, স্ক্রিন শেয়ার করলে দেখা যাচ্ছে যে আপনি সেকেন্ড থার্ড কোশ্চেনটা পাবেন। আমি যখন ফার্স্ট কোশ্চেনটা শেয়ার করব তখন আপনাদের কেউ যদি থার্ড কোশ্চেনটা দেন, কেউ যদি ফার্স্ট কোশ্চেনটা আনসার করেন, তাহলে একটু ডিফারেন্ট হতে পারে। তো আমি চ্যাট বক্সে দিয়ে দিব, আপনার চ্যাট বক্স থেকে কোশ্চেনটা ডাউনলোড করে ওইখান থেকে নিজেদের মতো করে লিখতে পারেন। আর সবাই আনসার দেওয়ার চেষ্টা করবেন, দিলে হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। আমরা যেহেতু অলরেডি পরীক্ষার আমাদের রুটিন কিন্তু আমরা পেয়েছি, রুটিন সবাই দেখেছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের কর্পোরেট ল এক্সাম কবে? 24 ডিসেম্বর। 24 তারিখ। 24 তারিখ স্যার, জি। 24 তারিখ। আচ্ছা, তো আমরা এখানে যারা আছি ইনশাল্লাহ সবাই অ্যাটেন্ড, আমি চেষ্টা করবো ওই দিন আপনাদের এক্সাম হলে আসার। আর 24 তারিখ টুসডে না? ঠিক আছে, ওকে। আমি কোশ্চেনটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, পেয়েছেন? জি স্যার, পেয়েছি। জি স্যার। ওকে, আমি আমার স্ক্রিনও শেয়ার করতেছি। আমরা 7:55 ধরে আমরা স্টার্ট করি। ওকে, আমাদের হচ্ছে টোটাল 30 মার্কস, 3টা কোশ্চেন, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা কোশ্চেন। তো কোশ্চেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথম মানে ক্লাসে যে গাইডলাইন গুলো দিয়েছিলাম আপনারা ওই অনুযায়ী করেন। রিকোয়ারমেন্টটা আগে পড়েন, রিকোয়ারমেন্টটা ধরে দেন কোশ্চেনের কেসটাতে চলে যান। তা আমরা 30 মার্কসের ভিতরে আমাদের টোটাল টাইম অ্যালোকেট করা হয়েছে 45 মিনিটস। ঠিক আছে, আপনারা আনসারটা যেভাবে চ্যাট বক্সে যেভাবে আপনাদেরকে গাইডলাইন আকারে দেওয়া হয়েছে সেভাবে আপনারা রিপ্লাই আনসারটা দিয়েন। আর সবাই ট্রাই করেন লিস্ট। কোশ্চেনে কোনো জিনিস না বুঝলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন বা চ্যাট বক্সে আমাকে 1-to-1ও টেক্সট করতে পারেন যদি গ্রুপে দিতে না চান। হ্যাঁ, মোহাম্মদ ফারুক মিয়া 350, জামিরুল ইসলাম 448। আপনাদের আনসার স্ক্রিপ্ট পেয়েছি আমি। স্যার আছেন? জি বলেন। স্যার আপনার হোয়াটসঅ্যাপে দিছি আমি, আরাফাত ইসলাম। হ্যাঁ, রাফাত ইসলাম পেয়েছি। ওকে স্যার। মাহতাবুল ইসলাম মাহিন, শিশির, আরাফাত ইসলাম, জামিরুল ইসলাম, মোহাম্মদ ফারুক মিয়া, আপনাদের আনসার স্ক্রিপ্ট পেয়েছি। Okay, আমি আর 8:55, 8:55-তে আমি স্ক্রিন অফ করব। দেন আপনারা ম্যাক্সিমাম 9টা পর্যন্ত পাঠাতে পারবেন। 9টার পরে যারা পাঠাবেন তাদের আনসারের আমি রেজাল্টটা দিব না। পাঠাতে পারেন, ট্রাই করেন, বাট রেজাল্ট শুধুমাত্র 9টা পর্যন্ত যারা প্রোভাইড করবেন তাদের রেজাল্ট আমি দিব।
আমাদের টোটাল 36 এর মধ্যে আমি মাত্র 6টা খাতা পেয়ে, সরি 5টা খাতা পেয়েছি। স্যার আসসালামু আলাইকুম, আমি সাদিয়া, আমার খাতাটা পেয়েছেন স্যার? জি, সাদিয়া আলম, রোল নাম্বার 772, আপনার স্ক্রিপ্ট জি পেয়েছি। স্যার। মোর্শেদ মাহবুব, রোল নাম্বার 540, আপনার স্ক্রিপ্ট পেয়েছি। ওকে, টাইমস আপ। আমরা তাহলে 9 PM, এয়ারপোর্ট থেকে আপনারা কি আর কেউ আনসার দিচ্ছেন এখন? কেউ আছেন? অন চলতেছে এখন, স্ক্যান দেরি হচ্ছে বা ছবি তুলতে দেরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আর আনসার নিব না। নাও 9 PM, আমরা তাহলে একটা 10 মিনিটসের একটা ব্রেকে যাই। 9টা 10-এ আমরা ব্যাক করব। দেন আমরা এই কেসটা এবং নতুন আমাদের যে লেবার ল বা কোম্পানিজ অ্যাক্ট, আমরা আজকে একটু লেবার লটা শুরু করব। এরপর আমরা নেক্সট ক্লাসে কোম্পানিজ অ্যাক্ট এবং লেবার লর হোল কিছু পাস্ট কোশ্চেন আমরা সলভ করব। তা আমরা একটা ব্রেকে যাই, 9টা 10-এ আমরা ক্লাস রিজিউম করব।